আজ 20 অক্টোবর সোমবার। সংবাদের শুরুতেই দেখে নেব আজকে শিরোনাম। 135 কোটি টাকার বাজেট, টালি নালা জলে ডুববে না মমতার বাড়ির এলাকা। অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ খোঁচায় অমিত শাহকে পাল্টা তৃণমূলের। কালীপুজোর আগের রাতে বারাসতে জনপ্লাবন, ভিড় সামলাতে তৎপর পুলিশ। তৃণমূলের শত্রু তৃণমূলী, দলের বিজয় সম্মেলনীতে কাদের কথা তুললেন অনুব্রত। আবার ফিরব, পতাকা নিয়ে এলাকা ঘুরব, কনভয়ে বিক্ষোভ হামলার পরও দমছেন না শুভেন্দু। স্বাধীনতার পর দেশে এই প্রথম চরম দারিদ্র্য মুক্ত রাজ্য হিসেবে ইতিহাস লিখল বাম শাসিত কেরল। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। একদিকে ভাঙনের কারণে ধীরে ধীরে গঙ্গায় বিলীন হতে বসেছে মালদা মুর্শিদাবাদ জেলা। বছরের পর বছর ধরে প্রশাসনকে পাকা বাঁধ নির্মাণের কথা বললেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশের অঞ্চল অর্থাৎ কালীঘাট এলাকায় ঢুকে পড়া আদিগঙ্গা বা টালি নালার জলকে ঠেকাতে আসরে নামছে কলকাতা পুর নিগম। এমনটাই জানালেন মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য, হুগলি নদীতে বান এলেই জলস্তর বেড়ে যায় আদিগঙ্গা। সেই সময় আদিগঙ্গার পাশে কালীঘাট অঞ্চল জল থই থই হয়ে পড়ে। অলিগলি থেকে মন্দিরের আশেপাশে, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকাও জলমগ্ন হয়ে যায়। সেই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তির পথে হাঁটছে কলকাতা কর্পোরেশন বা কেএমসি। সম্প্রতি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আদিগঙ্গায় অত্যাধুনিক বাঁধ নির্মাণের প্রস্তাবে অনুমোদন মিলেছে। চূড়ান্ত অনুমতি পাওয়াতে দ্রুত এই কাজ শুরু করছে। সেই সঙ্গে আদিগঙ্গা দুই পাড়ে নিকাশি সংক্রান্ত একাধিক কাজ করা হবে বলেই জানিয়েছে মেয়র ফিরহাদ হাকিম। শক্তির আরাধনায় গত শুক্রবার থেকে জনপ্লাবনে ভাসতে শুরু করেছে শ্যামা পুজোর পীঠস্থান বারাসত। কিন্তু আলোর উৎসবে সামিল হতে এসে কৃত্রিম যানজটের অভিযোগে মন ভাঙছে দর্শনার্থীদের। যানজট সামাল দিতে দীর্ঘ কয়েক বছর ধরে উত্তর 24 পরগনা জেলা সদরে চলা বিধিনিষেধের সঙ্গে পুলিশের বাড়তি সংযোজনকেই দোষ দিচ্ছেন ভুক্তভোগীরা। শ্যামা পুজোর শহর বারাসাতে এবছর 17 অক্টোবর পুজোর উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে। শহরের বড় পুজোগুলি রয়েছে মূলত 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। আজ সোমবার থেকেই রাস্তা ধরে কলকাতা থেকে আসলে নো এন্ট্রি থাকবে রথতলায়, তবে কৃষ্ণনগর থেকে আসলে কোনো নো এন্ট্রি নেই। জাতীয় সড়কের এই অংশে ওয়ান ওয়ে করা হয়েছে, কিন্তু রবিবার থেকেই পুলিশকে যান নিয়ন্ত্রণ করতে দেখা যায়। জায়গায় জায়গায় পুলিশের চেকিং এর কারণে খেসারত দিতে হচ্ছে নবপল্লীর আমরা সবাই, নবপল্লী সর্বজনীন, তরুছায়া, জাগৃতি, সাউথ, ভাটরা পুজো সংলগ্ন বাসিন্দা সহ অনলাইন ফুড ডেলিভারি সংস্থা কর্মীদের। আধার কার্ড বা সচিত্র পরিচয় পত্র থাকলে এলাকাবাসীকে ছাড় দেওয়ার কথা পুলিশের তরফে জানানো হলেও রবিবার তা মানা হয়নি বলেই অভিযোগ। শনিবার পুজো উদ্বোধনে এসে যানজটে আটকাতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তো বারাসত 11 নম্বর রেলগেট থেকে তরুছায়ার পুজোয় যেতে হয়েছিল পায়ে হেঁটে। এ নিয়ে বারাসত পুজোর পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রশাসনিক বৈঠকে 17 এবং 18 তারিখ বারাসতের বড় পুজোগুলির উদ্বোধন ও তাতে ভিআইপিরা আসবেন জানানো হয়েছিল। তারপরেও মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ভোগান্তিতে পড়া কাম্য ছিল না। চূড়ান্ত এই যানজটের কারণে 11 নম্বর রেলগেট ফেলতে না পারায় শনি ও রবিবার একাধিক ট্রেন দেরিতে চলেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য সম্পর্ক আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, রাজ্য পুলিশ যান নিয়ন্ত্রণ ঠিকঠাক করলে রেল চলাচলে সুবিধা হয়। যদিও এ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজার কেন্দ্রে উঠে এসেছে অনুপ্রবেশ ইস্যু। রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাল্টা জবাবে অমিত শাহকে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলে নিশানা করল তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 2014 সাল থেকে ওদের হাতেই তো কেন্দ্রের ক্ষমতা। বিএসএফ, সিআইএসএফ সব বাহিনী কেন্দ্রের অধীনে। সীমান্ত পাহারার দায়িত্ব কার হাতে? অমিত শাহের হাতেই। তাহলে তিনি অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, যার আমলে বিদেশিরা ভারতে ঢুকছে। কল্যাণের সঙ্গে সুর মিলিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, কাশ্মীরের সীমান্তে অনুপ্রবেশ রক্ষা কার দায়িত্ব? সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রকের নয়। জম্মু কাশ্মীরের পুলিশও তার হাতেই। অথচ জঙ্গিরা বর্ডার পেরিয়ে পাহেলগাঁও পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এতেই বোঝা যায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা কতটা অযোগ্য। অরূপের আরও দাবি, নিজের মন্ত্রকের ব্যর্থতা ঢাকতে এখন রাজ্যের দিকে আঙুল তুলছেন অমিত শাহ। আমি এর আগে কখনো দেখিনি এমন কোনো মন্ত্রীকে যে নিজের মন্ত্রকেই অযোগ্য বলে সার্টিফাই করে। উল্লেখ্য, শনিবার একটি আলোচনা সভায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ রাজ্যের শাসক দল তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তিনি বলেন, গুজরাট, রাজস্থান ও অসমে অনুপ্রবেশ হয় না, কারণ সেখানে বিজেপির সরকার আছে। কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ভোট ব্যাংক হিসেবে অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা পাতা হয়। যেদিন পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাবে, সেদিনই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ মুক্ত হবে। দক্ষিণ 24 পরগনায় রায়দিঘি যাওয়ার পথে বিক্ষোভ হামলার অভিযোগে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পথে তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভে আটকে পড়েন তার কনভয়। শুভেন্দুর দাবি, দুবার তার উপর হামলার চেষ্টা হয়েছে, আর তাতে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তীব্র বাকযুদ্ধ। রবিবার রায়দিঘি বিধানসভা সাতঘরা এলাকায় কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পথে দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে তৃণমূল মহিলা কর্মীরা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে পড়েন। তাদের হাতে লেখা ছিল, বাংলা শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন, গরিব মানুষের ঘরের টাকা দিন।
100 দিনের টাকা দিন ইত্যাদি স্লোগান। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারী বাংলায় বিদ্বেষে রাজনীতি করছেন এবং সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যাচ্ছেন। বিক্ষোভের পরও কালীপুজোর মঞ্চে উপস্থিত হয়ে শুভেন্দু বলেন, আমার গাড়িতে নয়, সরাসরি আমার উপর হামলা হয়েছে। আমি গাড়ির ভিতরে ছিলাম বলে রক্ষা পেয়েছি। এরা বর্বর। তিনি আরো বলেন, ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। 2 জায়গায় আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ আমাকে থামাতে পারবে না। শুভেন্দুর দাবি, আরো এক ধাপ এগিয়ে তিনি বলেন, তার উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। আমি রাজনীতি করতে আসিনি, ধর্ম পালনে এসেছিলাম, তবুও হামলা করা হচ্ছে। এ রাজ্যে এখন হিন্দুদের ধর্মীয় স্বাধীনতাও নেই, বলেন তিনি। মাত্র 4 বছর আগে 24 বছরের রেমাপির জীবন যেন এক অন্ধকার গহ্বরে নেমে গিয়েছিল। স্বামী হারিয়েছেন ক্যান্সারে আক্রান্ত, 2 ছোট সন্তানের মা। অথচ মাথা গোছার ঠাঁই নেই, কাজ নেই, আয় নেই। কোল্লম জেলার চাভারা গ্রামের এই তরুণীর জীবন তখন শুধু সংগ্রাম আর অনিশ্চয়তার সমার্থক, কিন্তু আজ রেম্মা এক নতুন জীবনের প্রতীক। স্থানীয় পঞ্চায়েত কর্তারা তাকে খুঁজে পেয়েছিলেন রাজ্য সরকারের এক্সট্রিম পভার্টি ইরেডিকশন প্রজেক্টে এর উপযুক্ত উপভোক্তা হিসেবে। সরকারি সহায়তায় এখন তিনি ক্যান্সার মুক্ত। পঞ্চায়েত হেল্প ডেস্কে নিয়মিত কাজ করেন এবং লাইফ হাউজিং স্কিমের আওতায় নিজের একটা পাকা বাড়িতে থাকেন। রেম্মার গল্প আসলে কেরলের নতুন ইতিহাসের প্রতিচ্ছবি, এক রাজ্যের যা খুব শীঘ্রই ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে নাম লেখাতে চলেছে। রাজ্যের স্থানীয় স্বশাসন দফতর পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য ছিল একটাই, যেন কেউই চরম দরিদ্র সীমার নিচে না থাকে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, আয় এবং বাসস্থান, এই 5টি ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষদের জীবনমান উন্নয়নের দিকেই মূল নজর দেওয়া হয়। রাজ্য জুড়ে জরিপ চালিয়ে 68,006টি পরিবারকে অতি দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে মোট 10,399 জন নাগরিক এখন খাদ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ আশ্রয়ের সুযোগ পেয়েছেন। রাজ্যের এলএসজিডি মন্ত্রী এমবি রাজেশ জানিয়েছেন, এই প্রকল্প ছিল বর্তমান এলডিএফ সরকারের প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত। 5 বছরে দরিদ্র নির্মূলের লক্ষ্য নেওয়া হয়েছিল। আমরা শতভাগ সাফল্য অর্জন করেছি। রাজ্যের নানা প্রান্তে যাযাবর প্রান্তিক জনগোষ্ঠী যারা আগে সরকারি সাহায্যের কথা জানতেনই না, তাদেরও আনা হয়েছে এই পরিকল্পনার আওতায়। প্রতিটি পরিবারের প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছে মাইক্রো প্ল্যান। কাউকে চিকিৎসা, কাউকে খাদ্য, কারো ঘর, কারো আয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এদুকের মাহকুম্মাং গ্রামের 67 বছরের দাসরাজ জানিয়েছেন, আগে টিনের ছাউনি দেওয়া কুড়ি ঘরে থাকতাম। এখন সরকারের সাহায্যে 2 ঘর, এক রান্নাঘর সহ পাকা বাড়ি পেয়েছি। আর একদিকে কুমারমঙ্গলমের দৃষ্টিহীন রাস্তার গায়কশ্রী ভার্গেশ এখন নতুন বাড়িতে উঠতে পারেননি, কারণ রাস্তা ও বিদ্যুৎ সংযোগের অভাব। স্থানীয় প্রশাসন তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিজয় সম্মেলনী, সেখানে দলীয় সৌহার্দ্য ও সংহতির বার্তা দেওয়ার কথা, কিন্তু রাজ্য জুড়ে তৃণমূলের এই অনুষ্ঠানে বারবার প্রকাশ্যে আসছে অন্তর্দলীয় দ্বন্দ্ব। বীরভূম থেকে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ, সব জায়গাতেই যেন মিলছে একই ছবি। শনিবার বীরভূমের মোরাবাই 1 নম্বর ব্লকে দলের বিজয় সম্মেলনীতে হাজির ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, সাংসদ শতাব্দী রায় ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিন্তু সৌহার্দ্যের বদলে সেখানেই শোনা গেল স্লোগান আর পাল্টা স্লোগানের শব্দ। কাজল শেখ মঞ্চে উঠতেই তার অনুগামীদের সামনে অনুব্রত মণ্ডলের নামে স্লোগান ওঠে। মুহূর্তেই কাজল অনুগামীদের পাল্টা স্লোগান প্রকাশ্যে আসে 2 শিবিরের অন্তরের টানাপোড়েন। বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্যে ফুটে উঠল ক্ষোভ। তিনি বলেন, আমাদের শত্রু দলের মধ্যেই আছে। এদিকে একই দিনে উত্তর 24 পরগনার হাড়োয়াতেও বিজয় সম্মেলনী ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম দলের অন্য নেতৃত্বকে না জানিয়ে নিজের ঘনিষ্ঠদের নিয়ে অনুষ্ঠান করেছেন। ব্লক সভাপতি অরূপ বিশ্বাসের অভিযোগ, আমি ব্লক সভাপতি, অথচ জানি না আজ বিজয় সম্মেলনী হচ্ছে। 67 জন সদস্যের মধ্যে 56 জনই অজ্ঞাত। বুথ সভাপতি, অঞ্চল সভাপতি কেউ জানে না এটা বিধায়কের নিজস্ব অনুষ্ঠান। চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরীর কথাতেও খুব স্পষ্ট, আমরা যারা বুথ স্তরে কাজ করি কেউ জানি না। তাহলে এই বিজয় সম্মেলনী হচ্ছে কাদের নিয়ে? দলের শীর্ষ নেতৃত্ব যখন পুজো পরবর্তী সময় ঐক্যবার্তা ছড়াতে চায়, তখন নিচু স্তরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে আসে। অস্থিতি বাড়ছে ঘাসফুল শিবিরের।